সতীনাথ চৌধুরী দীর্ঘদিন বাড়িতে না ফেরা ছেলে মেয়েদের বাড়িতে ফেরানোর জন্য তার কেয়ারটেকার রফিকের সাথে একটা ভিডিও করে, যে ভিডিওতে রোগগ্রস্ত পিতা তার সন্তানদের আকুলভাবে বাড়িতে ফিরতে বলে এবং এটাই তার শেষ ইচ্ছা বলে জানায়। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও দাদুর কীর্তি। এর আগের ভিডিওতে তোমরা দাদুর কীর্তির প্রথম এপিসোডগুলো দেখেছো। আজকে সিজন 1-এর শেষ এপিসোডগুলো অ্যানালাইজ করব। আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলের নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো। ওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। মনে রাখবে তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করে দিও। এই হলো হেমনাথ চৌধুরী, তাদের বংশধর সতীনাথ চৌধুরী এবং তার স্ত্রী সন্ধ্যা চৌধুরী, তাদের বড় ছেলে মৃণাল এবং তার স্ত্রী দেবিকা, এর ছেলে সৈকত এবং মেয়ে মিনি। আর এই হলো সতীনাথ চৌধুরীর বড় মেয়ে হৈমন্তী এবং তার স্বামী অখিলেশ, তাদের মেয়ে পৃথা এবং ছেলে পলাশ। হলো সতীনাথ চৌধুরীর ছোট ছেলে নিখিলেশ, যে এখনো অবিবাহিত। আর এই হলো ছোট মেয়ে বিনি এবং তার স্বামী নীলাঞ্জন। বাবার অসুস্থতার কথা শুনে সব ছেলেমেয়েরা যখন বাড়িতে ফেরে তখন সতীনাথ চৌধুরী তাদের কিছু ভাগ বাটোয়ারা করে দেন সম্পত্তির। তারপরে জানান একদিন আগে তাদের পুরনো ঘরগুলো পরিষ্কার করতে গিয়ে পাওয়া গেছে একটা চিরকুট। তার সন্দেহ এই চিরকুটটা হয়তো তাদের প্রপিতামহ হেমনাথ চৌধুরীর মোহরের কোনো ইঙ্গিত বহন করে। চিরকুটের মধ্যে লেখা ছিল, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাহাই। উদ্ভিদের মৃত্যুর জন্য কবিরা জানান তার প্রপিতামহ হেমনাথ চৌধুরী পেয়েছিল কিছু স্বর্ণমুদ্রা। এই মৃত্যুর আগে পর্যন্ত খুবই সংগোপনে রেখে দিয়েছিলেন, তবে মারা যাওয়ার আগে তিনি কিছু সূত্র তৈরি করে গেছেন এবং সেগুলো সলভ করতে পারলেই তার যোগ্য উত্তরসূরি এই মোহরগুলোর সন্ধান পেয়ে যাবে। একথা শুনে তার ছেলেমেয়েরা সকলেই মোহর সন্ধান করার চেষ্টা শুরু করে দেয় এবং মায়ের কাছে জানতে চায় হেমনাথের লাঠিটা কোথায়। মা জানায় যে হেমনাথের লাঠিটা মাঝে মধ্যেই উধাও হয়ে যায়, তবে এখন কোথায় আছে সেটা তিনিও জানেন না। বাড়ির কেয়ারটেকার রফিক একটা পুরনো ঘড়ি সারাই করছিল, তখন সেখানে পৃথা চলে আসে এবং তাদের ছোটবেলাকার কিছু স্মৃতি রোমন্থন করে। বলে, অনেকবার ভেবেছি ফিরে আসব, কিন্তু ফিরে আসা হয়নি। তবে তুই এখানে নিশ্চিন্তে বেশ ভালোই আছিস দাদু দিদার সাথে। ঠিক তখনই তারা খেয়াল করে যে বাড়ির শান্তিমাসি কোথাও থেকে ফিরছে। তারা জানতে চায় যে শান্তিমাসি কোথায় গেছিল। শান্তিমাসি জানায় যে সে গেছিল তান্ত্রিকের কাছে। পৃথা তান্ত্রিকদের নিয়ে মজা করলে শান্তিমাসি বলে যে তাদের নিয়ে মজা করো না, তারা কিন্তু ভূতেদের সাথেও কথা বলতে পারে। একথা শুনে পৃথার মাথায় বুদ্ধি আসে। মোহর খোঁজার পরিবর্তে তারা প্ল্যান চেট করে জানতে পারে যে মোহর কোথায় আছে। রফিককে তান্ত্রিককে নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয় পৃথা। সতীনাথ বাবুর কাছে মৃণালের নামে একটা চিঠি আসে, যেটা ছিল ইডির চিঠি। চিঠিটা পেয়ে মৃণালকে ডাক পাঠায় সতীনাথ বাবু। মৃণালকে এই চিঠিটা দিয়ে সতীনাথ বাবু বলেন যে এই চিঠি আসার কারণ কি। মৃণাল জানায় যে একটা জমি খুবই কম মূল্যে মৃণাল পাচ্ছিল। লোভ সামলাতে না পেরে প্রমোটার হওয়ায় সেই জমিটা কিনে মোটা দামে ফ্ল্যাট বানিয়ে সেটা বিক্রি করার আশায় কিনে ফেলে এবং যার ফলে ইডির চিঠি তার কাছে এসেছে। এর বাবা বলে, তুমি আমাকে কেন আগে জানালে না? কত টাকা দিলে তোমার প্রবলেমটা সলভ হবে? মৃণাল বলে যে তোমাকে কিছু করতে হবে না, আমি সামলে নেব। একথা শুনে একটু ধমকের সুরেই বকা দেয় সতীনাথ বাবু। মৃণাল কাঁদতে থাকে, বলে, ছোটোর থেকেই আমার ওপর দায়িত্ব ছিল এক্সাম্পল হওয়ার। আমি যদি বেশিক্ষণ ক্রিকেট খেলি তাহলে আমার ভাই বোনরা কী শিখবে? ওরা কি করে পড়াশোনায় মন বসাবে, তাই না বাবা? একথা শুনে সতীনাথবাবুও কাঁদতে থাকে, বলে, হ্যাঁ আমি তোর ওপর একটু কঠিন হয়েছিলাম বটে, কিন্তু তোর পিতা হতে পারিনি, তোর কঠিন মাস্টারমশাই হয়ে রয়ে গেলাম। আমি যদি ভুল করতে পারি তোরাও ভুল করতে পারিস। এদিকে পৃথা তান্ত্রিকদের ডেকেছে শুনে বড়রা একটু আপত্তি করে, কিন্তু ততক্ষণে রফিক তান্ত্রিক ডাকতে চলে গেছিল। ঠিক তখনই বাড়ির বড় বউ দেবিকার মোবাইলে একটা মেসেজ আসে, লেখা ছিল, নিচে এসো। দেবিকা নিচে গেলে দেখতে পায় তান্ত্রিককে। দেবিকা প্রথমে খুবই ঘাবড়ে যায়, কিন্তু পরে জানতে পারে ওই তান্ত্রিক উৎপলের সাথে বিশ্বভারতীতে পড়ার সময় বিয়ে হয়েছিল
দেবিকার। 4 বছর সংসার করার পর দেবিকা যখন কলকাতা চলে যায় সিনেমায় কাজ করার জন্য, তখন প্রায় তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারপরেই মৃণালের সাথে তার বিয়ে হয়ে যায়। উৎপল এখন তন্ত্র সাধনা নিয়েই থাকে। এদিকে তান্ত্রিক যখন বারংবার হেমনাথের আত্মাকে আওয়াজ দেয়, পৃথা তখন হঠাৎ করেই এমন আচরণ করে যেটা দেখে মনে হয় হেমনাথের আত্মা তার মধ্যেই প্রবেশ করেছে, যেটা দেখে সকলেই খুবই ভয় পেয়ে যায়। তখনই আমরা দেখি যে রফিকের মধ্যে আসলেই হেমনাথের আত্মা প্রবেশ করেছে এবং রফিক যেন অদ্ভুত আচরণ শুরু করে দেয়, যেটা দেখে সকলেই খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখনই হেমনাথের লাঠিটা কোথাও থেকে উড়ে এসে রফিকের মাথায় লাগে, যে লাঠিটা অনেক দিন ধরেই খোঁজা হচ্ছিল কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। রফিক মাথায় চোট পায়, ঝরঝর করে রক্ত বইতে থাকে এবং সকলেই খুব ভয় পেয়ে যায়। তবে হেমনাথের লাঠিটা যে কোথার থেকে এতদিন পরে উঠে আসলো সেটা দেখেই সবাই আরও চমকে ওঠে। পরের দিন সকাল হলে রফিকের জন্য চা নিয়ে আসে পৃথা এবং তখন রফিক পৃথাকে আবার ভয় দেখাতে শুরু করে এবং পৃথা রেগে গিয়ে রফিককে মারতে গেলেই তখনই দুজনে পড়ে যায় বিছানার মধ্যে এবং দুজনে পরস্পরের খুবই কাছাকাছি চলে আসে। ঠিক তখনই দেখে ফেলে পৃথার মা হৈমন্তী। হৈমন্তী চিৎকার করে ওঠে পৃথার ওপর। দিকে আজকে ছিল দিদার জন্মদিন, তাই সকলেই বাড়িটাকে সাজাচ্ছিল। ঠিক তখনই হৈমন্তী সেখানে এসে খুবই রাগারাগি শুরু করে দেয় এবং রফিককে বাড়ির চাকর হিসেবে উল্লেখ করায় দাদু খুবই রেগে যায় হৈমন্তীর ওপর। কিন্তু হৈমন্তীকে থামানো যাচ্ছিল না, কারণ সে মেয়ের এই অবস্থা কোনো সময় মেনে নেবে না। ঠিক তখনই হৈমন্তীর মায়ের খুব শরীর খারাপ হতে থাকে এবং কাঁচতে কাঁচতে মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। সেটা দেখে সকলে খুবই ভয় পেয়ে যায়। সবাই মিলে দিদার একটু শুশ্রূষা করলে দিদা একটু সুস্থ বোধ করে। তবে হৈমন্তী খুবই রেগে থাকে এবং ঘরে গিয়ে পৃথাকে বোঝানোর চেষ্টা করলে দুজনের মধ্যে একটু ঝামেলা বেঁধে যায়। তখনই পৃথাকে চড় মেরে বসে হৈমন্তী এবং এ ঘটনা দেখে অখিলেশ হৈমন্তীকে থামাতে চাইলে হৈমন্তী বলে, তুমি তো নিজে সাসপেন্ড হয়ে বসে আছো, তোমরা কেউ আমাকে শান্তিতে থাকতে দেবে না। একথা শুনেই পৃথা খুবই অবাক হয়ে যায়, কারণ কেউই জানে না যে অখিলেশ সাসপেন্ড হয়ে গেছে। অন্যদিকে মৃণাল হেমনাথের লাঠিটার মধ্যে একটা গলা কাটা ছবি দেখে, যেটা দেখে তার মনে পড়ে ছোটবেলায় তাদের বাড়িতে রাজাদের কয়েকটা মিনিয়েচার ছিল, যার মধ্যে একটা ছিল স্কন্দকাটা। এদিকে পলাশ লাঠিটা নিয়ে সারাক্ষণ চিন্তা করতে থাকে এবং সেই সেকেন্ড ক্লুটার কথা তার মনে আসে, যেটার মধ্যে লেখা ছিল, ভূতেরও আছে ভবিষ্যৎ, ভবিষ্যতেরও আছে ভূত, ইফ ইউ স্টিক অ্যারাউন্ড লং এনাফ ইউ উইল বি আন্ডারস্টুড। এগেন ক্লুতে স্টিকের কথা উল্লেখ থাকায় ওই স্টিকটা খোলার চেষ্টা করে পলাশ এবং স্টিকটা খুলেও ফেলে, যার মধ্যে থেকে বেরিয়ে আসে একটা চাবি। এদিকে পলাশ যখন পুরনো মিনিয়েচারের বাক্সটা খোঁজ করে তখন তার হাত দিয়ে কনিষ্কের মূর্তিটা পড়ে যায় এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে আরেকটা চাবি। তবে এই দুটো চাবি যে কিসের পলাশ সেটা বুঝে উঠতে পারে না। নিখিলেশ আর রফিক ডাক্তার ডাকার জন্য বেরোলে পথে একদল দুষ্কৃতী হামলা চালায় এবং রফিককে আহত করে ওখানে ফেলে রেখে যায় এবং সঙ্গে নিয়ে যায় নিখিলেশকে। রফিক আর নিখিলেশ অনেকক্ষণ না ফেরায় ময়না গিয়ে ডাক্তার ডেকে আনে। ডাক্তার কিছু মেডিসিন দিয়ে চলে যায়। তবে সকাল হলে কিছু মানুষ এসে রফিককে বাড়িতে দিয়ে যায়। রফিকের মাথায় খুবই চোট লেগেছিল। তবে রফিকের কাছে যখন জানতে চাওয়া হয় যে কাল রাত কি হয়েছিল, রফিক জানায় যে একদল লোক তাদের উপর হামলা চালিয়েছে এবং ওই দলের এক ব্যক্তির হাতে কাস্তে চিহ্ন সে দেখেছে। একথা শোনা মাত্রই বাড়ির বড় জামাই অখিল, যে কিনা একজন পুলিশ অফিসার, সে নিখিলেশের খোঁজ করার জন্য বেরিয়ে পড়ে। অখিল চাকরির সূত্রে কিছু খোঁচরের সঙ্গে জানাশোনা ছিল এবং খোঁজ খবর নিতেই অখিল জানতে পারে এখানে একটা পরিত্যক্ত রাজবাড়ি আছে, যেখানে কিছু মানুষ আশ্রয় নিয়েছে অনেক দিন ধরে। এ ধরনের পরিত্যক্ত রাজবাড়ির সন্ধান করতে করতে অখিল সন্ধান পায় এক রাজবাড়ির। এদিকে দাদু তখন নিজের জং পড়া বন্দুকটা রেডি করছে তার সন্তানকে বাঁচাবার উদ্দেশ্যে। তখনই অখিল ফোন করে সবটা জানায় এবং তাদের হাতে যে যার কাছে যা অস্ত্র পাবে সেগুলোই নিয়ে চলে আসতে বলে ওই পরিত্যক্ত রাজবাড়িতে। এদিকে সবাই যখন বেরোবে বলে প্রস্তুত গাড়ি বের করছে, ঠিক তখনই তারা দেখে ফেলে দেবিকাকে এবং মৃণাল মুহূর্তের মধ্যে পাথরে পরিণত হয়। সে ভাবতেই পারে না দেবিকা তাকে ঠকাতে পারে। তবে মৃণালের এখন কোনো কিছুতেই থেমে যাওয়া সম্ভব নয়, তাই তারা বুকে পাথর চেপে হলেও বেরিয়ে পড়ে ওখান থেকে।
এদিকে পলাশ সারাক্ষণ খুঁজে যাচ্ছিল ওই চাবিগুলোর তালা। এইভাবে খুঁজতে খুঁজতে পলাশ পৌঁছে যায় একটা ঘড়ির সামনে, যে ঘড়িটা অনেক দিন ধরেই বন্ধ। সামনে যে কোনো রাস্তা আছে তারা কেউই জানতো না। সেটা খুলে পলাশ ভিতরের দিকে ঢুকতেই চিৎকার করে এবং নিচে পড়ে যায়। অন্যদিকে নিখিলেশকে এক কমিউনিস্ট পার্টির লিডার আটকে রেখেছে। আসলে নিখিলেশ তার প্রেমিকা বেলা বোসের কথায় পার্টি ছেড়ে দিতে চাইছে, কারণ পার্টিতে টাকা নিয়ে অনেক দুষ্কর্ম হচ্ছিল। কিন্তু এই পার্টির লিডার সমর তাকে কিছুতেই ছাড়তে চাইছে না, তাই তাকে শেষ করে দিতে চায়। তখনই গুলি চালায় অখিল এবং সমরের হাত থেকে বন্দুকটা পড়ে যাওয়ায় রফিক নিখিলেশের হাত খুলে দেয় এবং তখনই সমর আরেকবার গান পয়েন্টে নিয়ে নেয় রফিককে। কিন্তু তখন দাদু এসে যায় এবং তার বন্দুকের আওয়াজে হাতের থেকে বন্দুকটা পড়ে যায় সমরের, এবং সমর সবার অলক্ষ্যে একটা কাঁদুনি গ্যাস ছেড়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে সবাই মিলে নিখিলেশকে ছাড়িয়ে নেয়। এটাই তাদের আজকের জয়। সবাই খুবই আনন্দ করছিল এবং যেটা দেখে দাদু খুবই খুশি হয়। তবে অন্যদিকে পলাশ ওই অন্ধকার রুমের মধ্যে পড়ে যায় এবং তার ফোনের ব্যাটারিও লো হয়ে যায়। পলাশের আওয়াজ পেয়ে বাকি সবাইরা যখন সেখানে পৌঁছায় তারা কিছুই অন্ধকারে দেখে উঠতে পারছিল না এবং পলাশকে ফোন করলেও তারা ফোনে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারছিল না। এদিকে নিখিলেশকে নিয়ে সবাই যখন বাড়ি ফেরে, এসে পলাশের কথাটা শুনে সবাই চেষ্টা করে যে পলাশকে রেস্কিউ করতে। সবাই একে একে দড়ি বেঁধে নিচে নামতে শুরু করে। তারা সবাই নিচে নেমে দেখে পলাশের সামান্যতম চোট লেগেছে, কিন্তু যেহেতু পলাশ হাঁটতে পারতো না তাই সে নিজেকে বাঁচাতে পারেনি। দিকে দাদু বলে নিচের বেসমেন্টে যাওয়ার যে এখান থেকে কোনো রাস্তা থাকতে পারে সেটা তারা কখনোই চিন্তা করতে পারেনি। পলাশ যে কি করে এই চাবিটা খুঁজে পেল এইটাই চিন্তার বিষয়। ঘড়ির দরজাটা ছোটোর দিকে তারা বন্ধ থাকতে দেখেছে, তাই তারা কিছুই জানতো না। এদিকে পলাশকে বাঁচাতে গিয়ে তারা সামনে দেখে মস্ত একটা দেরাজ এবং সেটা গুপ্তধনের আশায় খোলার চেষ্টা করে। তবে তার ভেতর থেকে কিছুই বেরোয় না, সেটা ছিল সম্পূর্ণ খালি। দেরাজটা খালি দেখে সবাই একটু মনমরা হয়ে যায় এবং দড়ি ধরে সবাই ওপর দিকে উঠে যায়। তবে দেবিকা মৃণালকে দাঁড়াতে বলে। মৃণাল দেবিকাকে বলে যে সে যদি চলে যেতে চায় চলে যেতে পারে, কারণ সে জানে সে কোনোদিন তাদের যোগ্য সম্মান দিতে পারেনি এবং তাদের ন্যূনতম টাইমটাও সে দিয়ে উঠতে পারেনি। কিন্তু দেবিকা বলে সে সব কিছু তুমি তো আমাদের জন্যই করেছো, আমাদের ভালো রাখার জন্য। দেবিকা মৃণালকে জানায় যে উৎপলের সাথে দেবিকার একটা রিলেশন ছিল বিয়ের আগে, তাই অনেক দিন পর ওর সাথে দেখা হওয়ায় তার সাথে কয়েকদিন দেখা করেছে, কিন্তু এর বেশি তাদের মধ্যে কিছুই ছিল না। তবে উৎপল তাকে নিজের সাথে চলে যাওয়ার জন্য বললে তখনই সে উৎপলকে মানা করে দেয় এবং তখনই উৎপল তাকে জড়িয়ে ধরতে যায়, আর তখনই মৃণাল তাকে দেখে ফেলে। তবে সে কখনোই মৃণালকে ছেড়ে কোথাও যাবে না, এ কথা শুনে মৃণাল একটু আশ্বস্ত হয়। দিকে পৃথা রফিককে জানায় যে তার মা বাবা এখান থেকে চলে গেলেও এবার আর সে এখান থেকে যাবে না, সে এখানেই থাকবে দাদু দিদার সাথে। এ কথা শুনে রফিক অনেক খুশি হয়। তবে হৈমন্তী তার মা বাবাকে জানায় যে তোমরা সবাই মিলে আমার মেয়ের মতে মত দিচ্ছ তো, আমার মেয়ের তো সর্বনাশ হবেই, কিন্তু আমি এটা চোখে দেখতে পারবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। রফিককে বাড়ির কাজের লোক বলে সম্বোধন করায় দাদু খুবই রেগে যায়, বলে তোরা যখন এখানে ছিলি না রফিক আমাদের দেখে রেখেছে, রফিক নিজের কথা কখনো ভাবেনি, ও এখান থেকে কখনো আমাদের ছেড়ে যেতেও চায়নি, তুই ওকে আর কখনো কাজের লোক বলবি না, ও আমাদের পরিবারেরই সদস্য। কথা শুনে হৈমন্তী আরও রেগে যায়, বলে তোমাদের মনে আছে তোমাদের ছোট মেয়ে বিনির যখন সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনের সঙ্গে আলাপ হয় তখন নীলাঞ্জন ফিল্ম মেকার বলে তোমরা কেউ ওকে মেনে নিতে চাওনি, তোমরা বিনির অন্য জায়গায় সম্বন্ধ দেখেছো। এ কথা শুনে তার মা বলে আমরা যে ভুলটা করেছি তুইও সেই একই ভুল করবি। সমাজের কথা চিন্তা করতে করতে ওদের ইচ্ছা অনিচ্ছার দাম দিতেই ভুলে গেছিলাম, কিন্তু তুই তো এখনকার মেয়ে, তুই কেন এই ধরনের আমাদের মতো আচরণ করবি বলতো। এ কথা শুনে হৈমন্তী কাঁদতে শুরু করে। দাদু হঠাৎ করেই বলে ওঠে যে তোমাদের সবার কাছে আমার একটা কনফেস করার আছে। আসলে তোমরা যখন অনেক দিন বাড়ি ফিরছো না তখন আমি আর রফিক মিলে একটা ফোন দিয়ে আটি, তোমাদের বাড়ি ফেরানোর জন্য একটা ভিডিও করি। আমি কোনোদিনই মৃত্যুশয্যায় ছিলাম না। রফিক আমাকে বলে যে বাড়ির সম্পত্তির কথা বললেও 1-2 দিনের বেশি তোমরা কেউই থাকবে না, তাই আমরা বুদ্ধি করে গুপ্তধনের কথা আনলাম।
গুপ্তধনের কথা শোনা মাত্রই তোমরা সারাক্ষণ গুপ্তধন সন্ধানের চেষ্টা শুরু করে দিলে। ক্লুগুলো আমরাই লিখি এবং সেগুলো আমরাই যথাযথ স্থানে রেখে আসি। হাতের লাঠিটার মধ্যে খোদাই করা হয় কনিষ্কের মাথা কাটা ছবি, যেটা দেখে তোমরা সহজেই ওই কনিষ্কের মিনিয়েচারের কথা মনে ভাববে। এবং তার ভেতরেই আমি আরেকটা চাবি রেখেছিলাম, যেই চাবিটা দিয়ে তোমরা যদি প্রপার জায়গায় পৌঁছাও তাহলে তোমরা পেয়ে যেতে একটা বাক্স, আর যেখানে লেখা ছিল আমাদের আসল গুপ্তধন তো তোরাই। বলে রাখি, শান্তিমাসি সেদিনকে ঝাড়ের দড়িটা কেটে সবার মাঝখানে ফেলতে চেয়েছিল যাতে সবাই একটু ভয় পেয়ে যায়, কিন্তু পৃথা সামনে চলে আসায় রফিক পৃথাকে বাঁচাতে দৌড়ে যায়। এই বাড়িটাকে আগন্তুক সব প্রমোটারের হাত থেকে রক্ষা করার জন্যই রফিক এখানে হেমনাথের ভূত সেজে ভয় দেখাতো এবং প্রায় ইচ্ছে করেই এই বাড়িটার নাম হানাবাড়ি হিসেবে রটিয়ে দেওয়া হয়। এখানে আরেকটা কথা বলে রাখি, সেদিন লাঠিটা ছুঁড়েছিল ওই শান্তিমাসি, তবে ভুলবশত রফিকের মাথায় লেগে যায়। তবে খটকা এক জায়গায়, পলাশ কিভাবে দুটো চাবি পেল এবং কিভাবে ওই বেসমেন্টের ঘরে পৌঁছে গেল। পলাশ জানায় বেসমেন্টে পৌঁছে ওই বড় বাক্সটার নিচে সে একটা চিরকুট পায়, যাতে লেখা ছিল, আমার দেহখানের বাইরে যদি তারে পাই, চিনি গো সেই পাবে আমার হৃদয়, খুঁজতে গেলে বুঝতে হবে হৃদয় আমার, মৃত্তিকার তলে তাহারই উপরে রচিলা তবে অতি অপরূপ শিলাময় স্তূপ। এ ধাঁধা পড়া মাত্রই সকলে খুবই অবাক হয়। হেমনাথের ছবিটা পড়ে যায় এবং বাড়ির মধ্যে হাহা ধ্বনি উঠতে থাকে, যেন কোনো অশরীরই অট্টহাস্য করছে। সকলেই খুবই ভয় পেয়ে যায়। আর এখানেই শেষ হয় সিজন 1। সিজন 2 বেরোলেই তোমরা যদি ঝটপট এর ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে হবে আমাদেরকে। তোমরা যত বেশি কমেন্ট করবে আমরা তত বেশি আগ্রহী হব সিজন 2-র এক্সপ্লেনেশন তাড়াতাড়ি দিতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। তোমাদের একটা লাইক আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহী করে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। তোমাদের রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকলে সেটা জানাতে পারো। আমাদের চেষ্টা থাকবে তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার। তোমরা কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমাদের খুবই ভালো লাগবে জেনে যে আমাদের ভিউয়াররা কোথা থেকে এনজয় করছে ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।